डॉन ब्रावो मौत का सौदागर। হ্যালো গাইস, একটা নতুন মুভি এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মুভিতে তোমরা দেখতে পাবে একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের টাকা না থাকায় তার থেকে দূরে সরে যেতে চাইছিল, কিন্তু সে রাস্তা দিয়ে যেতে যেতে তার একদিন অ্যাক্সিডেন্ট হয়। তারপরেই তার মতো দেখতে হুবহু লোক তার সাথে একদিন পরিচয় হয়। তো হলে সেই লোকটা তাকে তার কাছে সব গল্প শোনার পর একদিনের জন্য তার সমস্ত গাড়ি, লাক্সারি, টাকা পয়সা সবকিছু একদিনের জন্য তাকে ধার দেয়। সে সেটা ব্যবহার করে তার গার্লফ্রেন্ড দেখে আবার তাকে ইমপ্রেস হয়ে যায়, তাকে বিয়ে করতে রাজি হয়। পরে যখন তার গার্লফ্রেন্ড জানতে পারলো যে টাকা পয়সাগুলো তার বয়ফ্রেন্ডের ছিল না, ছিল তার বয়ফ্রেন্ডের মতো দেখতে একটা গ্যাংস্টারের। তারপরে তার গার্লফ্রেন্ড তাকে প্ল্যান দেয় সেই গ্যাংস্টারটাকে মেরে দেওয়ার। ওরফে গ্যাংস্টারটাকে তারা মেরে দেয়, কিন্তু গ্যাংস্টারটা মেরে দিলে হবে না, তার পিছনে খুন খারাপি শত্রু সবাই তখন তাদেরই পিছনে পড়ে গেছিল। আর এই অজান্তেই কেসটা ঘটে যাওয়ায় তারা ভীষণ চিন্তার মধ্যে পড়ে যায়। একদিকে থানার পুলিশ তার কেসের বিষয় নিয়ে তার পিছু পড়ে গেছে, আর অন্যদিকে মার্ডার করে আসা গোয়ার বুকে রাজ করা তেজা রেড্ডি বাবা, তারা সবাই মিলে তার পিছনে পড়ে গেছে। এখন এখান থেকে কিভাবে ছেলেটা বাঁচবে, এই লোভী গার্লফ্রেন্ডটা আর তাকে কি ধোকা দিয়ে চলে যাবে, জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মুভির শুরুতে আমরা দুজন ব্যক্তিকে দেখতে পাই যারা কিনা একটা ছবি নিয়ে একটা চায়ের দোকানে আসে, যে এই ব্যক্তিটা তোমার চায়ের দোকানের উল্টো দিকে মেকানিক না? তখন চায়ের দোকানটা বলে হ্যাঁ, ও সামনে দোকানেই কাজ করে। দেখতে পাই এই খবরটা তারা তাকে মারতে এসেছিল। এই খবরটা তেজা বলে একটা লোক ছুটে গিয়ে টেলিফোন বুথ থেকে সেই কালীর কাছে ফোন করে, মানে যাকে মারতে এসেছিল তার কাছে ফোন করেছে, বলে ভাই তোমাকে মারার জন্য দুটো লোক খুঁজছে। সে দেখি না সে কথাটা শোনার পর সে ফোনটা রেখে দেয়। তারপরে সে চিন্তার মধ্যে পড়ে যায়। তারপরে তার ছোটবেলা ব্যাগের সিন দেখানো হয়, যেখানে সে ছোটবেলায় যখন এক মুঠো ভাত খাওয়ার জন্য সবার কাছে মারধর খেত, ঠিক সেই সময় তার পাশে এসে দাঁড়িয়েছিল অনিতা নামের একটা মেয়ে। সে একটা ছোটখাটো রেস্টুরেন্টে কাজ করতো। তো অনিতা তাকে একটা গিফট দিয়েছিল আর বলেছিল এই গিফটটা তুমি তোমার কাছে রেখো, আমি কিন্তু হট করে কাউকে গিফট দিই না। তো যত্ন করে সে রেখেছিল। তারপর দেখতে পাই দীর্ঘ 5 বছর কেটে যায়। আলী অনিতার সাথে দেখা করতে আসছিল, কিন্তু কালীর একটা রোগ ছিল। রাস্তায় হঠাৎ দেখতে পাই সে অসুস্থ হয়ে পড়ে। তো সেখান থেকে একটা বয়স্ক মহিলা যাচ্ছিল, আর তার কাছে সবসময় মেডিসিন থাকতো। সে তাড়াহুড়ো করে সেই মেডিসিনটা সেখানে খায়। তারপরে দেখতে পাই সিন চলে যায় সেই রেস্টুরেন্টে। সেখানে লোকাল থানার পুলিশ অফিসার আসার পর সেই রেস্টুরেন্ট থেকে হপ্তা তোলে, আর দেখতে পাই সে অনিতার পিছনে গিয়ে লাগে। এক প্রকার সে অনিতাকে চাইতো, কিন্তু অনিতা তাকে পাত্তা দেয় না। তারপরে দেখতে পাই সেই জায়গাটায় কালী আসে। কালী আসলে দুজনের মধ্যে কথা হয়, এত অনেক দিন পর দেখা, দীর্ঘ 5 বছর পর। তখনই কথায় কথায় কালী তাকে বিয়ের প্রস্তাব দিলে সে বিয়ের প্রস্তাবটা নেয় না। তখন সে বলে দেখো কালী, তোমার পরিস্থিতি যেমন আর আমারও পরিস্থিতি তেমন, সেক্ষেত্রে দুজনে যদি বিয়ে করি, দুজনের কাছে কোনো টাকা পয়সা নেই, শুধু ভালোবাসা দিয়ে পেট ভরে না। সেক্ষেত্রে তোমাকে বিয়ে করলে সারা জীবন পস্তাতে হবে। তা আমি আমার লাইফটা বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু ফ্রান্সে বেরিয়ে যাবো কালকে। সেক্ষেত্রে তুমি আমাকে যতটা ভুলে থাকবে ততটাই বেটার। মানে কালীর কাছে টাকা পয়সা না থাকায় সে একটু লোভী। তো কালীকে সেখান থেকে দেখতে পাই রিজেক্ট করে দেয়। তো কালী সেই টেনশনে দেখতে পাই ড্রিঙ্ক করতে করতে রাস্তা যখন পার হচ্ছিল, ঠিক সেই সময় গাড়ির ধাক্কা লাগে। তো গাড়ির থেকে দেখতে পাই একজন নেমে আসে, যে কিনা দেখতে ছিল হুবহুব কালীর মতো। কালীর গাড়িতে ওঠে। কালীর গাড়িতে করে যখন যাচ্ছিল, গাড়িটা ছিল সেই দামি গাড়ি, লাক্সারি গাড়ি, সবকিছু ব্র্যান্ডেড জিনিস। তার নাম ছিল উপেন্দ্র। তো উপেন্দ্র আর কালী দুজনে মিলে কথা বলতে বলতে উপেন্দ্রর বাংলো বাড়িতে নিয়ে যায়, যেখানে বিশাল বহল বাড়ি ছিল। সেখানে গিয়ে কালী তো জানে না যে বাড়িটা ওর। তো কথায় কথায় সে তখন তার সব পরিচয়গুলো জানার পর শখ হয়ে যায়। তখনই দেখতে পাই উপেন্দ্র কালীকে বলে যে তুমি একদিনের জন্য আমার গাড়িটা চালাও, তোমার সব ঘটনা তো শুনলাম, তোমার গার্লফ্রেন্ড তোমার টাকার জন্য তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। আমার গাড়ি, আমার ওয়ালেট, আমার সবকিছু, এটিএম কার্ড, ডেবিট কার্ড, সবকিছু তুমি একদিনের জন্য ইউজ করো, দেখো কি হয়। তারপরে দেখতে পাই তার সেই একটা দামি গাড়ি, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়িটা, তার ওয়ালেট, তার মতন লুক, ড্রেস সবকিছু পরে দেখতে পাই সে অনিতার পিছু নেয়। তো অনিতা তার সাথে দেখতে পাই সময় কাটায়। অনিতা তাকে জিজ্ঞাসা করে যে এত কিছু কোথায় থেকে এলো। কালী তার সব প্রশ্নের উত্তর দেয় না। তারপর দেখতে পাই তার গাড়িটা একটা জায়গায় দাঁড় করিয়ে কালী গাড়ির থেকে বেরিয়ে গেছিল। সে যখন তার ঘুমটা ভেঙেছিল, সে গাড়ি থেকে বেরিয়ে যায়। তারপরে দেখতে পাই সে ছুটে গিয়ে কালীকে জড়িয়ে ধরে, কিন্তু সেটা ছিল কালী না, সেটা ছিল উপেন্দ্র। তারপর দেখতে পাই কালী বলে যে ওটা আমার হামসকল, মানে আমার মতন দেখতে, কিন্তু ওর নাম হলো উপেন্দ্র, ও হলো আমার স্যার। তো দেখতে পাই এইসব বিষয়গুলো জানার পর সে শক হয়ে যায়। দেখতে পাই কালী আর অনিতা দুজন মিলে পার্সোনালি ভাবে গাড়ির কাছে এসে কথা বলে। তারপর সে তাকে কথা দেয়, তারপরে তার হাতে একটা পিস্তলও তুলে দেয়। তারপর দেখতে পাই সেখানে এক প্রকার কালীর সাথে আর উপেন্দ্রর মারপিট হয়, যেখানে কালী উপেন্দ্রকে মেরে ফেলে। কিন্তু মেরে ফেলার পর তাকে যখন পা ধরে টেনে আনছিল, দেখতে পেলো তার পাটাও পর্যন্ত খুলে গেছিল। তো কোনো রকম ভাবে তাকে মেরে ফেলার পর দেখতে পাই সেখান থেকে একটা বড় সড়ো কুমিরের পার্কে নিয়ে আসে, যেখানে পুরো ওই ঝিলটা ভর্তি কুমির ছিল। সেখানে ঠিক তার বডিটাকে সেখানে ফেলে দেয় এবং হাতে থাকা কভার টভার সবকিছু সেখানে সে পুড়িয়ে দেয়। তারপর সে বাড়িতে চলে আসে, সেই বিশাল বড় বাড়িতে। বাড়িতে আসার পর যখন সকাল হয়, দেখতে পাই সকালবেলায় কলিং বেল বেজে ওঠে। তারা ক্যামেরাতে দেখতে পেলেও সেখানে পুলিশ অফিসার এসেছিল, সেই লোকাল থানার পুলিশ অফিসার। সে বাড়িতে আসার পর
পর তখনই তাকে ডেকে বলে যে আপনি উপেন্দ্র কি মালাবার? সে বলে হ্যাঁ। 9টা থেকে 10টার মধ্যে থানাতে এসে আমাদের লোকাল থানাতে সই করতে হবে। স্বাভাবিক কালী জানতো না কি ঘটনা। কালী তাকে জিজ্ঞাসা করে কি জন্য আমি সই করতে যাব। তখন বলে আরে স্যার আপনি ভুলে গেলেন, আপনি তো খুন করে জেলে গেছিলেন, আজ তারপর তো আপনি এই কদিন হলো ছাড়া পেয়েছেন, সেক্ষেত্রে লোকাল থানায় গিয়ে 14 দিন সই করতে হবে, থানাতে গিয়ে সই করতে হবে। আর উপেন্দ্র সই করতো ডান হাতে, সেক্ষেত্রে কালী তার বাঁ হাতে সই করতো। প্রবলেম হয়ে গেছিল, তো কালী তার সইটা জালিগিরি করে শিখে নিয়েছিল বাঁ হাতে। তারপর দেখতে পাই তার ডান হাতটা ব্যান্ডেজ করে থানাতে ঢোকে। থানা লোকের কাছে গিয়ে বলতে পারে তার ডান হাতটা প্রবলেম হয়ে গেছে, সেক্ষেত্রে সে থানায় যায়। দেখতে পাই হাতে ব্যান্ডেজ ছিল, সে বাঁ হাতে গিয়ে থানাতে সই তো করেছিল। তার থানার লোক জিজ্ঞাসা করে, সে বলে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার ডান হাতটা প্রবলেম হয়ে গেছে, তাই আমি বাঁ হাতে সই করলাম। আর সেখানে সে অনিতাকে দেখেছিল, অনিতাকে জিজ্ঞাসা করেছিল যে এর সাথে তোমার কি সম্পর্ক। তখন অনিতা বলেছিল আমার সাথেই এই উপেন্দ্রর বিয়ে হতে চলেছে, সেক্ষেত্রে আমরা দুজনকে ভালোবাসি। কারণ ও দেখেছিল একটা রেস্টুরেন্টে কাজ করতো অনিতা, তার মনে একটু ডাউট হয়ে গেছিল। উপেন্দ্রর কেস ফাইলটা নিয়ে আসে। তারপরেই দেখতে পাই ব্যাগের সিন দেখানো হয়, যেখানে গোয়াতে রাজ করে বেড়াতো রাম জগন্নাথ রেড্ডি, আর তার ছেলে ছিল তেজা রেড্ডি। সে দুদিন আগে বিয়ে পর্যন্ত করেছিল, কিন্তু তেজা রেড্ডির শালা এক্স মার্কোস কমান্ডো, যে কিনা তাদের হয়ে কাজ করত। তারপর দেখতে পাই সেই জায়গাটায় পা পড়ে গেছিল গ্যাংস্টার, সব থেকে কুখ্যাত গ্যাংস্টার গোয়ার বুকে, যার নাম ছিল উপেন্দ্র মালাকার। সে সৎ কাজ করার যে জিনিসপত্র সেটা সে গাড়ির ভেতরে রেখে একটা রেস্টুরেন্টে ঢুকেছিল। তেজা রেড্ডি একটা খুন করেছিল, একটা মার্ডার করে যখনই গাড়িটা নিয়ে আসছিল তার গাড়িটা ঠিক ওই জায়গাটায় খারাপ হয়ে যায়। তাই সেই গ্যাংস্টার উপেন্দ্রর গাড়িটা লক না করা থাকায় তার গাড়িটা সে নিয়ে চলে যায়, আর উপেন্দ্র সেটা দেখতে পেয়েছিল। তো তারপর দেখতে পাই উপেন্দ্র তাদেরকে পিছু করে ধরতে পারে না। কোন রকম ভাবে তাদেরকে ধরতে পারলে দেখতে পাই সেখানে এক প্রকার গ্যাংস্টারের সাথে আর গোয়া রাজ করে উপেন্দ্রের উপরে গুলি চালায়। তার গুলিটা লাগলে তাকে সেখানে ফেলে দিয়ে তার গাড়িটা নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। উপেন্দ্র যখন রাস্তায় পড়েছিল ঠিক পাশ দিয়ে মায়া বলে একটা মেয়ে, যে কিনা ছিল ডাক্তার, সেখান থেকে তুলে হসপিটালে ভর্তি করায়। আর অন্যদিকে যে ভাই তুমি আমার গাড়ি নিয়ে গেলে এক, আর নিয়ে আসলে আর এক গাড়ি, আমি এই গাড়িটা কেন এখানে নেবো, আমার গাড়ি কোথায়? সে তখন তাদের মধ্যে ঝামেলাটা বলে গাড়িটা খারাপ হয়ে গেছিল ফেলে দিয়েছি, আর এই গাড়িটা হাতের কাছে পেয়েছি তুলে এনেছি। তো তখনই সেই গ্যারেজের মালিক তার মেকানিককে ফরমাস করে যে গাড়িটা পুরো সমস্ত পার্টস খুলে ফেলে গেলে সেখান থেকে দেখতে পাই গ্যাংস্টার উপেন্দ্রর একটা ছোট ট্যাব মতো পেয়েছিল, সেই যে আমরা এখানে যে কজন আছি কেউ বাঁচবো না, কারণ এটা গ্যাংস্টার উপেন্দ্র গাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এই গাড়িটা যেখানে ছিল সেখানে রেখে দিয়ে আসাই আমাদের ভালো হবে। অন্যদিকে দেখতে পাই যে সে হসপিটালে ভর্তি হয়েছিল, সেখানে মায়ার উপরে সে পিস্তল ধরে, কারণ ভাই মায়া তাকে সবকিছু বোঝায়। তেজা রেড্ডি তার ওয়াইফ মরে যাওয়ায় সেই জায়গাটায় দাঁড়িয়ে বসেছিল, তখনই তার কাছে একটা ফোন আসে যে ভাই লবড়া হয়ে গেছে, তোমার ছেলে তেজা রেড্ডি উপেন্দ্র গ্যাংস্টারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছে। সে কিছু নিয়ে সে বেরিয়ে পড়েছিল এবং তেজার সমস্ত লোককে মারতে মারতে এমনকি তেজার কাছে চলে গেছিল। সেদিনকে ছিল তেজার অ্যানিভার্সারি, তো সেখানে দেখতে পাই তার বউ গেলে সেখানে তার বউয়ের সামনে তার তেজাকে মেরে দেওয়া হয়, আর তার বউয়ের কাছ থেকে বলে আমার মায়ের সারানোর যে ছাই যেটা গঙ্গায় ভাসিয়ে দেয় সেই জিনিসটা চাইছিল, জিনিসটা নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দেয়। অন্যদিকে দেখতে পাই সেই তেজা রেড্ডির সমস্ত কাজকর্ম চলছিল, আর সেখানে তার ওয়াইফ তার পুরনো কথাগুলো ভাবছিল। তো তারপর দেখতে পাই অন্যদিকে অলরেডি কিন্তু উপেন্দ্র পুলিশের কাছে নিজেকে ধরা দিয়ে সে জেলে চলে যায়, আর এই তেজার ওয়াইফ এইসব ঘটনাগুলো নিতে না পেরে সে গলায় দড়ি দিতে গেছিল। তো গলায় দড়ি দিতে গেলে কোন রকম ভাবে সেখানে দড়িটা ছিঁড়ে পড়ে যায়, তাকে হসপিটালে ভর্তি করা হলে ক্রিটিক্যাল কন্ডিশন হয়। ডাক্তার যখন বলেছে মারা পৌঁছা খুবই আশঙ্কাজনক আছে, দেখতে পাই সেখানে তারপর দেখতে পাই সেখানে তেজার শালা মারলি আসে, সে ডাক্তারের উপরে ক্ষিপ্ত হয়ে যায়, ডাক্তার তাকে কোন রকম ভাবে বোঝায়। তারপর দেখতে পাই সেই জেলের সিন দেখানো হয়, যেখানে তেজা মরে যাওয়া তার বাবা রেড্ডি সেখানে গিয়ে তার সাথে কথা বলে যে কাজটা কেন করলি। সে তখন বলে আমার মায়ের অস্থি ছিল ওর মধ্যে, আর সে সেই গাড়িটা নিয়ে পালিয়েছিল, যে কারণে তোমার ছেলেকে মারতে আমি বাধ্য হয়েছি। তখন সে তাকে বলে তোকে আমি জেলের ভিতরে মারবো। যারা সেখানে ফাইলটা খোলার পর কালী পড়ছিল তার কেসের ফাইলটা। তারপর কালী সেখান থেকে অনিতার সাথে তার বিশাল বড় বাড়িতে যখনই আসে দেখতে পায় বাড়ির ভিতরে অলরেডি লাইট জ্বলছে। সে ভয় ভয় করে বাড়ির ভিতরে ঢুকলে দেখতে পাই একটা কুকুর এসে তার পিছনে দাঁড়িয়ে আছে। কালীতে ভীষণ ভয় পেয়ে যায়। তারপর দেখতে পাই সিঁড়ি দিয়ে মায়া নেমে আসে। মায়ার প্ল্যানিং ছিল সে কালীকে মেরে দেবে, আর কালীর নামে যত ফেক পাসপোর্ট সবকিছু রেডি করে উপেন্দ্রকে সে বাইরে পাঠিয়ে দেবে, কিন্তু মায়া জানতো না এটা কালী, আর উপেন্দ্র অলরেডি মারা গেছে। সেক্ষেত্রে সে তার কাছে সব সত্যি কথাগুলো খুলে বলে দেয়। উপেন্দ্রর ব্যাংকে যত টাকা পয়সা ছিল সবকিছু বার করে চেন্নাইয়ের একটা প্রাইভেট কার পার্কিং এর জায়গায় একটা গাড়ির মধ্যে সব টাকা পয়সা রেখে সেই চাবিটা ফেক পাসপোর্ট সবকিছু কালীর হাতে তুলে দেওয়া হয়। আর মায়া জানতো এটা উপেন্দ্র, কিন্তু সে ছিল অ্যাকচুয়াল কালী। তো এইসব ঘটনাগুলো তার কাছে বলার পর দেখতে পাই সেখান থেকে সে চলে যায়। শুনি কালী যখনই বাইরে চলে আসে সেই গাড়ি ভর্তি যে টাকা সেই গাড়ির চাবিটা সে তাড়াহুড়ো করে কালীর হাত থেকে নিয়ে নেয়। আর দেখতে পাই মায়া আবারও ব্যাগে চলে আসে। মায়া আসার পর বলে আরে এই মেয়েটি কে, তোমার সাথে এখানে রয়েছে উপেন্দ্র। তো সে তাকে তার কলিগ বলে কোন রকম ভাবে চালিয়ে দেয়। আর দেখতে পাই অনিতাকে সে বাড়িতে চলে যেতে বলে। তারপর দেখতে পাই মালিক এসে পুলিশ অফিসারকে কিছু টাকা খাইয়ে বলে আমি উপেন্দ্রকে মারবো, তুমি জাস্ট আমার একটা সুযোগ খুঁজে দাও। তারপর দেখতে পাই সেই পুলিশ অফিসার চলে গেছিল অনিতাদের বাড়িতে। অনিতার ঠাকুমাকে জিজ্ঞাসা করলে সে বলে আমি জানি না আমার নাতনি কোথায় গেছে। তার বাড়ি সার্চ করে বাড়ির ভিতর থেকে
থেকে একটা ছবি পায়। ছবিটা কালীর সাথে তোলা ছিল। সেই ছবিটা তার ঠাকুমাকে দেখালে বলে এটা কে? তার ঠাকুমা বলে এটা উপেন্দ্র। অলরেডি তার আগে অনিতা তাকে বারণ করে দিয়েছিল ঠাকুমাকে যে ওটা কালী, কাউকে বলবে না, আর কালী সম্বন্ধে যেই আসবে তুমি বলবে এটা উপেন্দ্র। তো দেখতে সেই দোকানে স্ট্যাম্প ছিল। সেই দোকানে খোঁজ করলে জানতে পারে ফটোটা আজ থেকে 5 বছর আগে বের করা হয়েছিল। তারপরে সে থানাতে কল করে, মানে যে জেলে ছিল সেই জেলে থানায় থেকে কল করে। তারপর দেখতে পাই থানায় সেই জেলের থেকে খবর আসে অলরেডি উপেন্দ্র জেলে ছিল। সেই পুলিশ অফিসার অনিতাকে কিডন্যাপ করে। তারপর উপেন্দ্রর বাড়িতে ফোন করে, মানে কালী যেখানে ছিল সেখানে ফোন করে। সে মায়ের কাছে ফোন আসে, তখনই বলে যে উপেন্দ্রর আসল গার্লফ্রেন্ড আমার কাছে আছে আর তাকে বাঁচাতে হলে কিছু টাকা লাগবে। এই কথাটা পুলিশ অফিসার দাবি করলে মায়া তাকে ভুলভাল বলে ফোনটা রেখে দেয়। তারপর দেখতে পাই সে কাছে গিয়ে বলে অনিতা কে আর কে হয় তোমার? তো কেউ হয় না। তখনই তার হাতে অনিতা নামটা লেখা মায়া দেখে ফেলে। তারপর মায়া তার পায়ের দিকে তাকালে দেখতে পায় তার দুটো পা সঠিক, কারণ উপেন্দ্রর একটা পা কিন্তু ছিল না। সেটা দেখার পর সন্দেহ হয়ে যায় যে এটাই কালী। তারপরে মায়া আস্তে আস্তে তার থেকে দূরে হতে থাকে। তারপর সেখান থেকে দেখতে পাই মায়া তার থেকে পালিয়ে যায়। কালীও বুঝতে পেরে গেছিল যে তার পরিচয় সে ধরা পড়ে গেছে। তাকে দৌড়াতে দৌড়াতে একটা স্টেশনে এসে ওঠে। সেখানে কোনো রকম ভাবে তাকে তো খুঁজে পাওয়া হলো, কিন্তু দেখতে পাই মায়া যখন ছুটছিল কেউ একজন ফায়ার করার পর মায়াকে গুলিটা লাগে আর মায়া সেখানে স্পটে ডেড হয়ে যায়। তারপরে গুলিটাও এসে কিন্তু কালীর লাগে। কালীর বুকের এক সাইডে লেগেছিল। দেখতে পাই সেখানে মালিক চলে এসেছিল তার পুরো টিম নিয়ে, কারণ মালিক তাকে মারতে চাইছিল। তারপরে দেখতে পাই সেখানে এক প্রকার লড়াই হচ্ছিল। তাদের দুজনের মধ্যে লড়াই হতে না হতে সেখানে দেখতে পাই কালীর একটা রোগ ছিল। যখনই মাথাটা তার ঘুরে যায় বেরিয়ে যাওয়া, দেখতে পাই সেখানে একটা ট্রেন ঢোকে। তো কালী ঝাঁপ দিয়ে ট্রেনটার উপরে উঠে যায়, গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর অন্যদিকে দেখতে পাই সেখানে রেড্ডি হসপিটালে ভর্তি ছিল। রেড্ডির একটা বড় রোগ ছিল। তার 7 দিনের মধ্যে অপারেশন না করলে রেড্ডির বাঁচানো মরা খুবই ক্রিটিক্যাল ছিল। সেখানে দেখতে পাই তেজা রেড্ডির বউ আসে। তেজা রেড্ডি তো মারা গেছে, অর্থাৎ তার বৌমা আসে। রেড্ডির বৌমা আসে বলে যে উপেন্দ্র পালিয়ে গেছে, তাকে মারা যায়নি। তখনই দেখতে পাই সে অপারেশনটা করতে নারাজ করে যায়, মানে রেড্ডি তার ফুল টিম নিয়ে বসে যায়। তাদেরকে মারার জন্য প্ল্যানিং করছিল, তাদেরকে কিভাবে মারা যায় সবকিছু প্ল্যানিং করছিল। সেখানে সত্য তথ্যটা বেরিয়ে আসে যে অ্যাকচুয়াল ওটা উপেন্দ্র না, ওটা কালী। তো সেই তথ্যটা পুলিশ অফিসার বার করে নিয়ে চলে এসেছিল। আর এটাও বলেছিল তার গার্লফ্রেন্ড ছিল লোভী, তার গার্লফ্রেন্ডকে যদি টাকা দাও না সে সব কিন্তু করতে রাজি। এইসব প্ল্যানিং তারা অলরেডি 4 জন বসে করছিল। অন্যদিকে দেখতে পাই সাথে তার যে গার্লফ্রেন্ড অনিতা ছিল তারা দুজন মিলে চলে গেছিল চেন্নাইয়ে। যে জায়গাটায় সে গাড়ির ভিতরে টাকা রাখা ছিল, সে টাকার উদ্দেশ্যে উদ্ধার করতে চলে যায়। সেখানে গিয়ে যখন তারা গাড়িটা খুঁজে পায়, যখনই টাকার ডিকিটা খোলার পর টাকাটা দেখে, দেখতে পাই পিছনে অলরেডি গাড়ি চলে এসেছিল। মালিক চলে এসেছিল তার পুরো ফুল টিম নিয়ে। সেখানে তাদের উপর হামলা করে। অ্যাটাক করার পর একের পর এক দেখতে পাই তাদেরকে মারে, মানে কালী তাদের প্রত্যেককে মারতে শুরু করে। কিন্তু যখনই লড়াই করছিল, লড়াই করতে করতে হঠাৎই দেখতে পাই সেখানে অনিতার উপরে কেউ একজন ছুরি চালিয়ে দেয়। তো অনিতার সেই অবস্থা দেখতে পেলে কোন রকম ভাবে তারা সেখান থেকে পালিয়ে যায়। অনিতাকে নিয়ে সেখানে অনিতাকে বাঁচানোর জন্য দেখতে পাই একটা শপে নিয়ে আসে, একটা মলে, যেখানে পুলিশ চারিদিক দিয়ে তার তো ঘিরে ফেলেছিল, কারণ পুলিশ চারিদিকে তার খুঁজছিল কালীকে। আর সে সবার চোখে ফাঁকি দিয়ে কোন রকম ভাবে মেডিসিন আনতে গেছিল। সেই মেডিসিনের লোকটা দেখতে পাই পুলিশকে আরো ইনফর্ম করে দেয়। মেডিসিন নিয়ে ফেরার পথে দেখতে পাই পুলিশ তাকে ঘেরাও করে ফেলে। তো সেখানে দেখতে পাই পুলিশকে মেরে ধরে সেখান থেকে সে পালিয়ে চলে আসে। অনিতা সেখানে ছিল না, অনিতা সেখানে গাড়িটা নিয়ে চলে যায়। সেখানে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলে সিকিউরিটি গার্ড তখন তাকে একটা চিঠি দেয় যে এখানে যে গাড়িটা ছিল, যে মহিলাটা ছিল, সে চলে যাওয়ার আগে এই চিঠিটা আমাকে দিয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও, আর আমি তোমার সাথে এইভাবে দিন কাটাতে পারবো না। ফোকরা সে টাকার লোভী প্রথমে বলেছিলাম, সেক্ষেত্রে সে তাকে ধোকা দিয়ে চলে যায়। তারপর উপেন্দ্র দেখতে পাই একটা স্টেশনের সিঁড়ির নিচে বসে ভীষণ গম্ভীর ভাবে ভাবতে থাকে যে আমাকে এত বড় ধোকা দিল, আমি যার জন্য করি চুরি সেই বলে চোর। দেখতে পাই পিছনে কিন্তু মালিক তার পুরো টিম নিয়ে বসে আছে। অন্যদিকে দেখতে পাই অনিতাকে দেখানো হয়। অনিতা একটা উবের বুক করে যেতে যেতে রাস্তার পাশে দাঁড়িয়ে একটা টেলিফোন এক্সচেঞ্জে বুথের কাছে যায়, যেখান থেকে গিয়ে তার বাড়িতে কল করলে জানতে পারে তার ঠাম্মা অনেকদিন আগেই মারা গেছে আর অনিতার খোঁজ করছিল। কিন্তু অনিতা যে অন্য চক্করে পড়ে তার নিজের ঠাম্মার কথাই ভুলে গেছে। অনিতা এই ঘটনাগুলো শোনার পর ভীষণ শক হয়ে যায়। তারপর সে আবারও যখন এসে সেই গাড়িতে ওঠে দেখতে পায় সেখানে সেই পুলিশ অফিসার মহেশ বসেছিল। মহেশ তাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। একদিকে দেখতে পাই কালীকে কিডন্যাপ করা হয়ে গেছে আর পুলিশ অফিসার অনিতাকে কিডন্যাপ করে দুজনকে একটা জায়গায় আনা হয়, যেখানে কালীকে প্রচুর মারধর করা হয়েছিল, তাকে বেঁধে রাখা হয়েছিল, তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল যে তুই কি উপেন্দ্র না কালী। সে তখন বলে আমি কালী আর আমি উপেন্দ্রকে মেরে ফেলেছি। উপেন্দ্রকে মেরে ফেলার কথা বললে তারা আরো তাকে মারে, কারণ তারা বিশ্বাসই করতে পারছিল না। মালিক, রেড্ডি সবাই তাকে বারবার জিজ্ঞাসা করে যে উপেন্দ্র কোথায়। সে তাকে বারবারই বলে যে আমি তাকে মেরে ফেলেছি। বলে ক্রোকোডাইল যে এই পার্ক আছে, এই পার্কে আমি আর মেরে তার বডিটা খাইয়ে দিয়েছি। তখনই রেড্ডি আর মালিক বলে সেখানে আমরা যাব, যদি তার একটা হাড় পর্যন্ত পায় তাহলে আমি তোকে ছেড়ে দেবো, আর নাহলে কিন্তু তোকেও মেরে দেবো। দেখতে পাচ্ছি ক্রোকোডাইল সেই পার্কের ওখানে সমস্ত লোকজন সবাইকে নামিয়ে দিয়ে খোঁজা হচ্ছে যে তার যদি বডির কোনো একটা চিহ্ন পাওয়া যায়। অন্যদিকে দেখতে পাই তাকে তো মারধর করে বেঁধে একটা জায়গায় রেখে দিয়ে চলে গেছিল, সেখানে তার কিছু টিমমেট ছিল। সেই জায়গাটায় দেখতে পাই সেই পুলিশ অফিসার মহেশ আসে সেই টাকার ব্যাগটা নিয়ে। তখন তাকে বলে তুই সত্যি কথা বল, তুই কি সত্যি উপেন্দ্রকে মেরে দিয়েছিস? তুই যদি সত্যি কথা বলিস তাহলে এই ব্যাগের মধ্যে যে
টাকাটা আছে এই টাকাটা দুজনে তাহলে অর্ধেক অর্ধেক ভাগ করে নেবো। পুলিশ অফিসার কালীকে বলে। তারপরে দেখতে পারে পুলিশ অফিসার কাছে একটা ফোন আসে। কালীর হাতের ফিঙ্গারপ্রিন্ট একটা জায়গায় পাঠানো হয়েছিল যে ওটা উপেন্দ্র কিনা চেক করার জন্য, কিন্তু সেই জায়গা থেকে খবর আসে যে তোমার সামনে যে আছে সে কোনো সাধারণ ব্যক্তি না। তোমার কাছে যদি 100 জন লোক থাকে তাও কিন্তু ওকে ট্যাগেল দেওয়া যাবে না, আর তার কাছে যদি তুমি থাকো তুমি ইমিডিয়েটলি তার কাছে সরে যাও, কারণ সে ছিল মাফিয়া, সব থেকে বড় মাফিয়া। তার আন্ডারে বড় বড় গ্যাংস্টার কাজ করত, আর তার আসল নাম ছিল জন আভরা। সেক্ষেত্রে এই কথাগুলো শোনার পর মহেশের চোখ চড়ক গাছ হয়ে যায়। তারপরে সে দেখতে পায় পিছন ঘুরে দেখে সবাই অলরেডি মরে গেছে, আর সেখানে মহেশকেও মেরে ফেলা হয়। অন্যদিকে দেখতে পাই তার গার্লফ্রেন্ডকে তো ঝুলিয়ে সে কুমিরের এরিয়ার মাঝখানে রেখে দিয়েছে। সেইখানে এন্ট্রি করে কালী ওরফে জন। দেখতে পাই দূর থেকে একের পর এক ফায়ারিং হচ্ছে, সমস্ত লোক এক এক করে মারতেই থাকে। তারপরে সেখানে এন্ট্রি করার পর সে সমস্ত লোককে মেরে ফেলে, এমনকি যে মার্কুস ট্রেনিং আছে তাকেও মেরে ফেলে। তার মারাটা তার কাছে কোনো ব্যাপার ছিল না, কারণ সে বড় গ্যাংস্টারের থেকে বাপ ছিল। কোন ফেলে তেজের বাবা রেড্ডিকেও মেরে ফেলে। তারপর দেখতে পাই সেই টাকার ব্যাগটা এনে অনিতার কাছে দেয়। অনিতাকে বলে যে অনিতা তুমি যা অন্যায় করেছো অন্যায়গুলো কিন্তু আর সবার জন্য না, তুমি চয়েস করো, টাকাকে চাও নাও আমাকে চাও। অনিতা তখন বলে তোমাকেই চাই। তারপরে সে যখন টাকাটা পোড়াতে যায় অনিতা আবার দ্বিধাবোধ করে যে টাকা পুড়িয়ে কি হবে। তখন মানে অনিতার টাকার লোভ আজও পর্যন্ত যায়নি। সেক্ষেত্রে অনিতাকে সেই টাকা পয়সাগুলো দিয়ে সে অনিতাকে ছেড়ে সেখান থেকে চলে আসে। তারপরে সেই ব্যাগের সিন দেখানো হয়, যেখানে মুভি শুরুতে আমরা দেখেছিলাম সে একটা ঘরে বসে ভাবছিল তার ছোটবেলার সিন। সেইখানে দুটো লোক তাকে মারতে এসেছিল চায়ের দোকানে, যে ফোন করে খবর দিয়েছিল। সেই দুটো লোক দেখতে পাই যেখানে কালী ছিল সেই জায়গার খোঁজ পেয়ে যায়, তারা সেইখানটা তাকে মারতে আসে, কিন্তু পরে দেখতে পাই সেই দুটো লোকই মরে পড়ে থাকে। তারপর কালী সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় দেখতে পাই কালী লিভের জন্য কাউ গাড়ি হাত দেখাচ্ছে, কিন্তু কোনো গাড়ি দাঁড়ায় না। ঠিক সেই সময় সেখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিল তেজার বউ। তেজার বউ দেখতে পেল ওটা উপেন্দ্র, লিভ দিতে রাজি হয়ে যায়। তাকে গাড়িতে বসানোর পর সে গাড়ির পিছন থেকে গিয়ে দেখতে পাই পিস্তলটা তার পিছুতে গুজে নিয়ে সে এসে আবারও গাড়ি ড্রাইভ করে। তারপর গাড়ি যেতে যেতে একটা গুলির আওয়াজ হয়, গাড়ি পাল্টানোর আওয়াজ হয়, আর এইখানে এইভাবে মুভিটা এন্ড হয়। সে অত বড় গ্যাংস্টার অতজনকে মেরেছে, আর একটা মেয়ে তাকে মারবে, এটা একটা অসম্ভব ব্যাপার ছিল। তো মুভিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।